আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধের প্রতিপক্ষ হিসাবে আপনার একটি হয়তো পরিকল্পনা আছে, বা আমার একটি পরিকল্পনা আছে, বা অন্যের আরেকটি পরিকল্পনা আছে। তবে বাস্তবতা হলো কারো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না। মহান আল্লাহ পাক যা চাইবেন, যেই পরিকল্পনা বাস্তবায়ন চাইবেন তাই হবে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে এটা আবারও প্রমাণিত হলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিকল্পনা করেছিল ইরানে অতর্কিত হামলা করে ইরানের অর্থনীতিকে ডেস্ট্রয় করে দেবে, ক্ষতিগ্রস্ত করে দেবে সম্পূর্ণভাবে। বাস্তবতা হলো ইরানে হামলা করার পর ইরান যে পাল্টা হামলা করেছে, তার ক্ষয়ক্ষতি এবং তার প্রভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মাত্র 2 সপ্তাহের ভেতর $2.2 ট্রিলিয়ন উধাও। দেখুন, হাওয়ার উপর কোনো খবর নয়, একেবারে পাকা খবর। যুক্তরাষ্ট্রের মার্কিন যে শেয়ার বাজার রয়েছে, সেই শেয়ার বাজারে S&P 500 সূচক এখন 2026 সালের একেবারে সর্বনিম্ন অবস্থানে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় বড় সামরিক কোম্পানির হামলার ব্যর্থতা এবং তাদের অস্ত্রগুলোর যে ব্যর্থতা প্রকাশ্যে এসেছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়ে। এরপর থেকেই কিন্তু তাদের এই সূচকগুলো একেবারে নিম্নমুখী। 2 সপ্তাহের মধ্যে সূচক বর্তমানে প্রায় 6,632.19 পয়েন্ট নেমে এসেছে, যেটা 15ই মার্চের হিসাব অনুসারে 3.6% পতন, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ 5%-এর নিচে। দেখুন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের তেল ক্ষেত্রে একের পর এক হামলা, তেলের দাম $114 ব্যারেল প্রতি উঠে যাওয়া, যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজকে আটকে দেওয়া, ডলারের যে কৃত্রিম চাহিদা রয়েছে সেটা পড়ে যাওয়া এবং ডলারের ব্যবসা না থাকার কারণে যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জ এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির উপর বিশ্বের বিনিয়োগকারীরা আর আস্থা রাখতে পারছেন না। আর এই জন্যই কিন্তু ইরান যুদ্ধের প্রথম 2 সপ্তাহেই যুক্তরাষ্ট্র তার পুঁজিবাজার থেকে $2 ট্রিলিয়ন হারিয়েছে, যেটা আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করে $1 ট্রিলিয়ন খরচ হয়েছে। সেই হিসাবে মাত্র 14 দিনের যুদ্ধেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের $2.2 ট্রিলিয়ন হারিয়েছে। সামরিক বিশেষজ্ঞরা এবং অর্থনীতিবিদরা বলছেন, ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দীর্ঘায়িত করে এবং আরও বড় মাপের নিয়ে যেতে চায়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে মেরুদণ্ড রয়েছে সেটা সম্পূর্ণ ভেঙে পড়বে এবং সেটা কোনোভাবেই আর উত্তোলন করা সম্ভব হবে না। বিশ্ব কারেন্সি হিসাবে তাদের ডলারকে যে রিজার্ভ মানা হয় সেটাও কিন্তু আর থাকবে না। দেখুন, যুক্তরাষ্ট্র একটি সুপার পাওয়ার এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানে হামলার পরিকল্পনার অংশ হিসাবে যেমনটা চূড়ান্তভাবে নির্ধারণ করেছিল, হামলার পর কিন্তু তাদের পরিকল্পনা তেমনভাবে কাজে আসেনি। উল্টো কিন্তু তারা নিজেরাই এখন একটি শক্তিশালী যে চক্র রয়েছে সেখানে ফেঁসে গেছে। কোনোভাবেই হরমুজ প্রণালীতে তাদের শত শত যে সকল জাহাজ রয়েছে তাদের উদ্ধার করা বা বেরিয়ে যাওয়ার রাস্তা তারা তৈরি করতে পারেনি। মিত্রদের তারা সহযোগিতা চেয়েছে, তবে কোনো মিত্র দেশই কোনো যুদ্ধ জাহাজ বা কোনো ধরনের বিমানবাহী রণতরী হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে তারা দিতে রাজি হয়নি এবং সেই ধরনের কোনো নিউজ নেই। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিও পতনশীল। হরমুজ প্রণালীর টেনশনই যেই জায়গায় যুক্তরাষ্ট্র কোনোভাবে সমাধান করতে পারছে না, সেখানে নতুন আরেকটি চিন্তা আসছে, রেড সির প্রকল্প বা রেড সির যে প্রণালী রয়েছে সেটি। সুয়েজ ক্যানেল দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করার যে রাস্তা রয়েছে সেটা সরাসরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের ভেতরে থাকা ইরান সমর্থিত প্রক্সিরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিউজপেপার দেখতে পাচ্ছেন, ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল থেকে শুরু করে রাশিয়ান সংবাদ মাধ্যম, তাস, এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই রিপোর্ট প্রকাশ করেছে। এখন শুধু ইরানের সবুজ সংকেতের অপেক্ষায়। ইরান যখনই সবুজ সংকেত দেবে, সাথে সাথেই বাব আল মানদেব বা এই রেড সির যে প্রণালী রয়েছে সেটা ব্লক করে দেবে হুতিরা ইয়েমেন থেকে। আর এরপর পরই কিন্তু বিশ্ব যে জ্বালানি ব্যবস্থা রয়েছে
সম্পূর্ণভাবে ব্লক হয়ে যাবে। একদিকে হরমুজ প্রণালী দিয়ে কোনোভাবেই কোনো ধরনের পণ্য বা কোনো ধরনের জ্বালানি তেল রপ্তানি করতে পারবে না, 30% বন্ধ। অপরদিকে সৌদি আরব তার অপর প্রান্ত থেকে এই রেড সির উপকূল থেকে যাও রপ্তানি করে, সেগুলোও বন্ধ। সরাসরি ইউরোপে যে কোনো ধরনের পণ্য প্রেরণ এবং পণ্য সেগুলো আনা, সকল কিছুই বন্ধ। মানে বিশ্বব্যাপী যেই রাস্তা চলাচল রয়েছে সমুদ্রপথের, সম্পূর্ণভাবেই পরোক্ষভাবে ইরানের কন্ট্রোলে চলে আসবে। আর তখন কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্রন্টে বিভিন্নভাবে যুদ্ধের জন্য তাদের বিভিন্ন সমরাস্ত্র এবং বিভিন্ন শক্তিকে ব্যবহার করতে হবে, যেটা এককেন্দ্রিক ইরানের বিরুদ্ধে এই যে যুদ্ধের মনোযোগ, সেটাকে অবশ্যই বিভক্ত করে দেবে এবং সামরিক স্ট্র্যাটেজিতে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে এটি খুবই পাওয়ারফুল একটি গেম যেটা ইরান খেলতে চলেছে। দেখুন, যুক্তরাষ্ট্র ভালো করেই জানে যে এই ধরনের ঘোষণা এবং এটার বাস্তবায়ন কী ধরনের পরিণতি হতে পারে। কারণ ইয়েমেনের বিরুদ্ধে বা হুতিদের বিরুদ্ধে একটা লম্বা সময় ধরে এই ভারত মহাসাগরের ওই উপকূলে যুক্তরাষ্ট্র নিজে লড়াই করেছে। তবে তারা কিন্তু তেমন সুবিধা করতে পারেনি। ইয়েমেন থেকে ড্রোন হামলা এবং মিসাইল হামলার কারণে একটা সময় কিন্তু ইয়েমেনের সঙ্গে হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা করতে হয়েছিল চুক্তির। শুধু নতুন করে এই ধরনের সিদ্ধান্ত ওই অঞ্চলে অবশ্যই কূটনীতিক এবং যে কোনো ধরনের সামরিকভাবে টেনশন বৃদ্ধি করবে। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন সরাসরি সংঘাত জটিল আকার ধারণ করেছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই হেড টু হেড যে লড়াই রয়েছে সেখানে পিছিয়ে পড়ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প গতকালকে হঠাৎ করেই ঘোষণা দিয়েছিলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে চায়, এই ক্ষেত্রে তারা কিছু শর্ত দিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য পুরোপুরি যে সত্য নয় তা প্রকাশ্যে এসে সরাসরি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আগারচি। রিসেন্টলি তিনি তার বক্তব্যে পরিষ্কার করেছেন ইরান কোনোভাবেই বর্তমান স্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি করবে না, যুদ্ধ চালিয়ে যাবে। For a ceasefire, and we have never asked even for negotiation. We are ready to defend ourselves as long as it takes, and this is what we have done so far, and we continue to do that until President Trump comes to the point that this is an illegal war with no victory, and there are people being killed only because President Trump wants to have fun. This is what he has said. Have fun? We are not. Yes, this is what he said, that they are sinking, ships and targeting different places because it is fun. দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে যেমনটা নিশ্চিত করলেন, ইরানের চূড়ান্ত যে সকল পরিকল্পনা রয়েছে বা তাদের যেই সকল আকাঙ্ক্ষা রয়েছে বিভিন্ন কৌশল বাস্তবায়নের, সেটা যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতি থেকে বা যুদ্ধ থেকে কোনোভাবে সরে আসবে না ইরান। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটার কাঙ্ক্ষিত ফলাফল ইরান হাতে পাওয়ার পরই তারপর তারা যুদ্ধবিরতি করবে। মানে বর্তমানে এটা চলবে। এখন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের এই দৃঢ় সংকল্পের যে অবস্থান রয়েছে তাকে কি করে মোকাবেলা করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।